বন্ধুরা, স্বাগতম তোমাদের এক চরম উত্তেজনার জগতে, যেখানে প্রতিটা মুহূর্ত মৃত্যু আর বেঁচে থাকার টানাপোড়েন, যেখানে শত্রুরা অদৃশ্য আর মিত্ররাও অচেনা। এই গল্প কোনো সাধারণ মিশনের নয়, এটা এক রক্তগরম, নিঃশ্বাস বন্ধ করে দেওয়া অভিযানের নাম। আজ তোমরা দেখতে চলেছ মাইল 22, একটা এমন মুভি যেখানে CIA এর গোপন অপারেশনে যুক্ত হয় এক অদম্য দল। তাদের লক্ষ্য এক গুপ্তচরকে 22 মাইল দূরে পৌঁছে দেওয়া, কিন্তু সেই রাস্তা ভরা আছে প্রতারণা, আতঙ্ক আর মৃত্যু দিয়ে। তাহলে বন্ধুরা, চলো ফিরে যাই গোপন অস্ত্র আর বিশ্বাসঘাতকতার সেই ভয়ঙ্কর দুনিয়ায়, যেখানে ভুল করলে শুধু মিশন নয়, পুরো একটা শহর ধ্বংস হয়ে যেতে পারে। তো আর দেরি কেন, চোখ রাখো স্ক্রিনে আর ডুবে যাও মাইল 22 এর রুদ্ধশ্বাস জগতে। আমেরিকার এক ভয়ঙ্কর CIA টিম তাদের এক গোপন মিশনে ভুল করে বসল এমন কিছু, যার ফলাফল হতে পারত ভয়াবহ। আর সেই ভুলের রক্তাক্ত ইতিহাস চাপা পড়ে যেত, যদি না 1.5 বছর পর সেই অতীত ফিরে এসে তাদের নিঃশব্দে তারা না করত। হ্যাঁ, এই গল্পের শুরু হয় এক গোপন হত্যাকাণ্ড দিয়ে, একটা ভুল অপারেশন, যেখানে CIA টিম একদল লোককে মেরে ফেলে। তাদের সন্দেহ ছিল ওরা শত্রু, কিন্তু এই সিদ্ধান্তই জন্ম দেয় এক ভয়ঙ্কর প্রতিশোধের বীজ। 1.5 বছর পর আবার সবকিছু বদলে যেতে শুরু করে। তাদের মাঝে ফিরে আসে এক অচেনা মুখ, যার চোখে ছিল অতীতের দগদগে রক্ত, আর হাতে ছিল এক নিখুঁত প্ল্যান, যা একে একে পুরো টিমটাকেই শেষ করে দিতে শুরু করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে এই লোক? কিভাবে সে তাদের গোপন নিরাপত্তার ভিত নড়িয়ে দেয়? আর তাদের শেষ করবার পেছনে লুকিয়ে থাকা সেই অদৃশ্য গল্পটা কি? এইসব প্রশ্নের জবাব দিতেই আমরা হাজির হয়েছি আজকের মুভি এক্সপ্লেনেশনে মাইল 22 নিয়ে। যারা অ্যাকশন ভালোবাসো, তাদের জন্য এই মুভিটা হতে পারে এক বড় সড় ধাক্কা। কারণ এখানে শুধু অ্যাকশন নেই, আছে দ্বিধা, প্রতিশোধ, বিশ্বাসঘাতকতা আর এক মানুষের গভীর গোপন অভিসন্ধি। তো আর প্যাচাল না বাড়িয়ে চলো ঢুকে পড়ি এই রুদ্ধশ্বাস অভিযানে। মুভির শুরুতেই আমরা দেখতে পাই আমেরিকার এক সেফ হাউস, যেখানে নিঃশব্দে প্রবেশ করছে 2 CIA এজেন্ট, এলিস আর উইলিয়াম। তাদের চোখে স্পষ্ট উদ্বেগ, কারণ তারা জানে এই মিশনের প্রতিটা পদক্ষেপ হতে পারে জীবনের শেষ সিদ্ধান্ত। তাদের কাছে গোপন ইনফরমেশন ছিল, এই সেফ হাউসে কিছু রাশিয়ান এজেন্ট মজুত করে রেখেছে বিপুল পরিমাণে CGM ধাতু, একটা ভয়ানক পদার্থ যা দিয়ে তৈরি হতে পারে এমন এক এক্সপ্লোসিভ, যেটা পুরো একটা শহর ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। এই মুহূর্ত থেকেই গল্পটা মোড় নিতে শুরু করে, যেখানে আস্থা হারিয়ে যায়, শত্রু আর মিত্রের সীমারেখা মিলিয়ে যায়, আর আমাদের সামনে খুলে যায় এক বিভীষিকাময় অভিযানের দরজা। তাই এই অভিযানের মূল লক্ষ্য ছিল যে কোনো মূল্যে ধ্বংস করতে হবে সেই সেফ হাউসটিকে। কারণ CIA জানত এই বাড়িটাই শত্রুর এক গোপন ঘাঁটি, আর এই ঘাঁটি ধ্বংস না করলে ভবিষ্যতে পৃথিবী হতে পারে এক ভয়াবহ বিপদের মুখোমুখি। এজন্যই এজেন্ট এলিস এবং উইলিয়াম ধীর পায়ে এগিয়ে যেতে থাকলো সেই রহস্যময় বাড়িটার দিকে। ওদের চোখে ছিল দ্বিধা আর মনে ছিল চাপা উত্তেজনা। দূর থেকে সেই মুহূর্তে চোখ রেখেছিল টিম লিডার জেমস সিলভা, যিনি নিজ হাতে রাইফেল নামিয়ে রেখে একটানা নজর রাখছিল ওদের চলাফেরায়। শুধু তাই নয়, আকাশে ওড়ছিল এক হাইটেক ড্রোন, যার চোখ দিয়ে প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দি হচ্ছিল। মিশনের নিরাপত্তার জন্য একটু ঝুঁকি নেওয়া চলবে না। অন্যদিকে অফিস থেকে পুরো টিমকে নির্দেশনা দিচ্ছিল CIA কর্মকর্তা জেমস বিশপ। এই অপারেশন তার তত্ত্বাবধানে, এবং সে জানে একটাও ভুল মানে পুরো মিশনের ভরাডুবি। সব দিক থেকে প্রস্তুতি ছিল শতভাগ। মনে হচ্ছিল সবকিছু নিয়ন্ত্রণে, কিন্তু আসল খেলা তো তখনও শুরু হয়নি। এলিস বাড়ির দরজার সামনে এসে কড়া নাড়তেই এক সাধারণ মুখভঙ্গির মহিলা দরজা খুলে দেয়। বাহির থেকে শান্ত, কিন্তু ভিতরে যেন লুকিয়েছিল এক অজানা অন্ধকার। এলিস যখন কথাবার্তায় সময় কাটাতে থাকলো, ঠিক তখনই উইলিয়াম নিঃশব্দে তার পকেট থেকে একটি ছোটখাটো এক্সপ্লোসিভ ডিভাইস বের করে ঘরের ভেতরে ছুঁড়ে ফেলে দেয়। আর সেই মুহূর্তেই পাল্টে যায় দৃশ্যপট। তারা সেই মহিলাটিকে ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়ে। তাদের পেছন পেছন বাকি টিমমেটরাও একে একে এসে হাজির হয়। অভিযান এখন পুরোদমে শুরু। তারা একে একে কয়েকজন রাশিয়ানকে জিম্মি করে ফেলে, তাদের চোখে মুখে ভয় আর ঘৃণা একসাথে। কেউ জানে না কার পরবর্তী পালা। CIA সদস্যরা প্রশ্ন করে, CGM ধাতু কোথায়? কিন্তু রাশিয়ানরা তখনও নীরব। তারা কিছু বলতে চায় না, বললেও যেন জীবন যাবে। তাদের মুখের নীরবতা বুঝিয়ে দিচ্ছিল এই সেফ হাউসের ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর গোপন বোমা, যা শুধু ধাতু নয়, মানুষের বিশ্বাসও উড়িয়ে দিতে পারে। ঘরের ভেতর তল্লাশি চালাতে চালাতে হঠাৎ এক এজেন্ট একটা লুকানো ভল্ট খুঁজে পায়। ভেতরটা দেখে টিমের সদস্যদের মনে হয়, এই তো বোধহয় এখানেই লুকানো আছে সেই ভয়ঙ্কর CGM ধাতু। শ্বাস আটকে থাকা মুহূর্ত, ধীরে ধীরে খুলতে থাকে সেই ভল্ট, আর তার ভিতরটা দেখে টিমের সবার মনে বাজে হতাশার ঘণ্টা। ভেতরে কিছু নগদ অর্থ আর একটা হার্ড ড্রাইভ ছাড়া কিছুই নেই। তারা বুঝে ওঠার আগেই ঘরের অন্ধকার কোণায় লুকিয়ে থাকা কিছু রাশিয়ান ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করে। ওরা অপেক্ষায় ছিল ঠিক সময়ের, সঠিক সুযোগের।
তখনই শুরু হয়ে যায় এক পৈশাচিক গুলির ঝড়। চারদিক থেকে গর্জে ওঠে আগুনের আওয়াজ। এক মুহূর্তের ভেতরই এলিসের শরীরে গুলি এসে বিঁধে। সে ছিটকে পড়ে মেঝেতে, রক্তে ভিজে যায় তার জামা, মুখে ছড়িয়ে পড়ে যন্ত্রণার ছাপ। অপরদিকে আরেকজন সিআইএ এজেন্ট, যে একসময় হাসছিল, সে মুহূর্তেই নিঃশব্দে ঢলে পড়ে মৃত্যুর কোলে। এই বিভীষিকাময় দৃশ্য দেখে কমান্ডার বিশপ আর অপেক্ষা করে না। ও কমিউনিকেশনে কড়া কণ্ঠে আদেশ দেয়, যাকেই দেখবে চোখের সামনে পড়লেই খতম করে ফেলো। এই আদেশ পাওয়ার পর সিআইএ টিমের সদস্যরা আর কোনো দয়া রাখে না। তারা একসাথে ঝাঁপিয়ে পড়ে রাশিয়ানদের উপর, এক এক করে সবকিছুকে তামা করে দিতে শুরু করে। তবে তাতেও থেমে থাকে না বিপদ। এই বিশৃঙ্খলার মধ্যেই রাশিয়ানদের একজন হঠাৎ উঠে গিয়ে ঘরের এক কোণে থাকা গ্যাসের পাইপ খুলে দেয়। তার চোখে তখনও জ্বলছে এক অদ্ভুত উন্মাদনা। সে চায় মরার আগে পুরো বাড়িটাকেই উড়িয়ে দিতে। সেই মুহূর্তেই ঘটে এক ভয়ানক বিস্ফোরণ। আগুন ছড়িয়ে পড়ে ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। নেশিয়ার এক শহরে, ইন্দোকার নামে সেই রহস্যময় নগরীতে এবার মঞ্চ হয়ে ওঠে আমেরিকান অ্যাম্বাসি। সবাই উপস্থিত, তবে সিলভার মনে তখনও গেঁথে আছে আগের মিশনের দাগ। সে তখনও ভুলতে পারেনি এলিসের সিদ্ধান্ত এবং তার কারণে ঘটে যাওয়া সেই বিভীষিকাময় ঘটনার স্মৃতি। সবকিছু যেন আবার শুরু হতে চলেছে। আর এবার যুদ্ধটা হবে আরও জটিল, আরও অনেক বেশি ব্যক্তিগত। এজেন্টরা মুহূর্তের মধ্যে বুঝে যায়, এখানে আর এক সেকেন্ডও থাকা মানে নিজেদের ছাই করে ফেলা। তারা ছুটে বেরিয়ে আসে ঘর থেকে, আর পেছনে রয়ে যায় আগুনে জ্বলতে থাকা সেই ছেলেটা, যে নিজেই নিজের শরীরে আগুন জ্বালিয়ে শেষ হয়ে যাচ্ছিল। দূর থেকে এই আগুনের লেলিহান শিখা চোখে পড়ে টিম লিডার সিলভার। সে বুঝে যায় কিছু একটা খুব খারাপ ঘটে গেছে। আর এখানেই গল্প ঢুকে পড়ে এক নতুন মোড়ে, যেখানে শুধু আগুন নয়, শুরু হতে চলেছে এক ধ্বংসের প্রতিশোধ। দের অনুসন্ধান। সিআইএ তখনও সেই রহস্যময় সিজিএমের খোঁজে তন্ন তন্ন করে তথ্য ঘাটতে থাকে। এবং একসময় ১.৫ বছর পর একটা সূত্র ধরে তারা আবারও একত্রিত হয়। গতবারের ভুল আজও তাদের তাড়া করে ফিরছে, কারণ সেই মিশনেও তারা অভিযান চালিয়েছিল এলিসের সোর্সের তথ্য অনুসারে। কিন্তু শেষমেশ কিছুই পাওয়া যায়নি, কেবল রক্ত, ধোয়া, ভুল মানুষদের মৃত্যু আর সিলভার মনে গেঁথে থাকা এক চাপা ক্ষোভ। তাই এবার এলিসের নতুন সোর্স নিয়ে সবার মনেই সন্দেহ। এই সোর্স কি সত্যিই নির্ভরযোগ্য, নাকি আবারও ঘটবে এক ভয়াবহ বিভ্রান্তি? সিলভা এই বিষয় নিয়ে প্রকাশ্যেই তর্কে জড়িয়ে পড়ে। সে নিজের রাগ আর অবিশ্বাস লুকায় না। এলিসের উপর তার ক্ষোভ যেন প্রতি মুহূর্তে বেড়েই চলেছে। এদিকে এলিসের ব্যক্তিজীবনও ভেঙে পড়েছে। সে তার ফ্যামিলি ঝামেলায় এমনভাবে জড়িয়ে গেছে যে নিজের মেয়ের সাথেও দেখা করতে পারছে না। তার ডিভোর্স স্বামী সবসময় চেষ্টা করছে মেয়েকে তার থেকে দূরে সরিয়ে রাখতে। একজন মায়ের ভেতরের সেই দুঃসহ যন্ত্রণা অসহ্য হয়ে উঠেছে এলিসের জন্য। এই মানসিক চাপ, পারিবারিক যন্ত্রণা, সবকিছুর মাঝেও সে দেশের জন্য দায়িত্ব পালন থামায়নি। সে জানে নিজের ব্যক্তিগত কষ্টের চেয়েও দেশের নিরাপত্তা বড়। আর তাই যতই মন ভেঙে থাকুক, সে এই মিশনে অংশ নিতে বাধ্য। এদিকে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, কারণ এলিসের সোর্সের তথ্য অনুযায়ী খুব শীঘ্রই একজন ব্যক্তি আমেরিকান এম্বাসিতে এসে সিজিএমের মিসিং ইনফরমেশন দিতে চলেছে। তাই আবারও একবার পুরো সিআইএ টিম ইউএসএ এম্বাসিতে একত্রিত হয়, আশায় ভয়তে আর এক অজানা ভবিষ্যতের মুখোমুখি হতে। এইবার ভুলের কোনো জায়গা নেই, কারণ সামনে যে রহস্য আসতে চলেছে তা শুধু মিশনের গতি নয়, বদলে দিতে পারে পুরো যুদ্ধের নিয়ম। অন্যদিকে সিলভা তখন এম্বাসির ভেতরে সিনিয়র অফিসার জনের সামনে দাঁড়িয়ে মিসিং হয়ে যাওয়া সিজিএম নিয়ে তাকে এক গোপন ব্রিফিং দেওয়া হচ্ছিল। জন কোনো আবেগ দেখায় না, শুধু কঠিন কণ্ঠে বলে ওঠে, এই সিজিএমগুলো যদি ভুল কারো হাতে পড়ে, তাহলে পৃথিবীর বুকে এমন কিছু ঘটবে যার পরিণতি আমরা কেউ কল্পনাও করতে পারবো না। এই হুঁশিয়ারি শুনে সিলভা বুঝে যায় সময় আর হাতে নেই। এবারে যদি একটা ছোট ভুলও হয়, তাহলে পুরো জাতির দাম চোকাতে হবে। ঠিক তখনই দৃশ্যপটে আসে রাশিয়া। একটি এয়ারপোর্ট থেকে এক রাশিয়ান প্লেন আচমকা উড়াল দেয়। বিমানের ক্যাপ্টেন নিচু স্বরে বলে ওঠে, আমরা খুব শীঘ্রই বড় কিছু করতে যাচ্ছি। এই কথার সাথে সাথেই বিমানের কম্পিউটারে ফুটে ওঠে এক রহস্যময় ব্যক্তির প্রোফাইল। তাকে ঘিরে এক অজানা সাসপেন্স ছড়িয়ে পড়ে। কিন্তু এই লোকটাকে, আর তার সাথে রাশিয়ানদের সম্পর্কটাই বা কি? এই প্রশ্নের উত্তর আসতে খুব বেশি সময় লাগে না। পরের দৃশ্যেই এই একই ব্যক্তিকে দেখা যায় আমেরিকান এম্বাসির সামনে দাঁড়িয়ে সারেন্ডার করতে। তার ঠোঁটে আতঙ্ক, কিন্তু চোখে এক গোপন সত্যের ঝলক। তার নাম লিনুর। সে দাবি করে তার কাছে আছে সেই ভয়াবহ মিসিং সিজিএমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এই এক ঘোষণাতেই সারা এম্বাসির ভেতর যেন বিস্ফোরণ ঘটে যায়, কারণ এই লোকটাই তো ছিল এলিসের বহুকাঙ্ক্ষিত সোর্স। তবে প্রশ্ন হল, লিনুরের উপর কি বিশ্বাস করা যায়, নাকি এইবারও ইতিহাস ফিরে আসবে আর একটা ভুল তথ্যের জেরে ছিন্নভিন্ন হবে তাদের সব পরিকল্পনা? সে নিজেই এম্বাসির লোকদের হাতে একটা হার্ড ড্রাইভ তুলে দেয়। তবে সিআইএ এর লোকেরা দ্রুত খেয়াল করে হার্ড ড্রাইভটা এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যেন ৮ ঘন্টা পর নিজে থেকেই সেটি ধ্বংস হয়ে যাবে। নূর এম্বাসির লোকদের সামনে
একটি ভয়াবহ সত্য ফাঁস করে। যদি আমাকে এই দেশ থেকে সেফলি বের হতে সাহায্য করা হয়, তাহলে আমি নিজে এই ডেস্ক ওপেন করে সব ইনফরমেশন বের করে দেব। এদিকে সিআইএ টিমের পক্ষ থেকে এলিসকে পাঠানো হয় তার সাথে কথা বলার জন্য। এলিস আবারও সেই একই দাবি জানায়, আমেরিকায় আশ্রয় দেওয়ার। কিন্তু এলিস আর এক মুহূর্ত নষ্ট না করে তার উপর চরম টর্চার চালিয়ে ইনফরমেশন বের করার হুমকি দেয়। তবে নূর তার কথায় একটু বিচলিত না হয়ে শান্তভাবে বলে, তোমরা শুধু সময় নষ্ট করছো, এইভাবেই শেষ হবে, কোনো লাভ নেই। এলিস তখন ফিরে এসে নিজের ব্যর্থতা নিয়ে চিন্তিত। তারপর সিলভা, যার ধৈর্য ভেঙে গেছে, কম্পিউটার এক্সপার্টদের উপর চরম রাগ ঝাড়তে থাকে, কারণ তারা কোনোভাবেই সেই হার্ড ড্রাইভ আনলক করতে পারছে না। অন্যদিকে নূরকে মেডিকেল চেকআপের জন্য নিয়ে যাওয়ার সময় ডাক্তার খুবই স্বাভাবিকভাবে তার চেকআপ সম্পূর্ণ করে দেয়। এটা কি আবারও একটা ফাঁদ, নাকি সে আসলেই এক নিঃশব্দ বিপদের মুখে দাঁড়িয়ে? তবে চেকআপ শেষ হবার পর হঠাৎ করে দুজন নার্স এসে তার উপরে অতর্কিত হামলা চালিয়ে দেয়। এই নার্সের ছদ্মবেশে থাকা লোকগুলো আসলে ইন্দোনেশিয়ান সরকারের ভাড়া করা গুপ্তঘাতক, যারা এখানে এসেছিল নূরকে খতম করার জন্য। কারণ নূর তার দেশের সাথে বেইমানি করে আমেরিকার হাতে ইনফরমেশন দিয়ে সে দেশ থেকে চলে যেতে চাইছিল। কিন্তু নূর কোনোভাবেই সরে না গিয়ে হাত পা বাঁধা অবস্থাতেই দারুণ এক ফাইট দেয়। তার দুর্বার প্রতিরোধ দেখে লোকগুলোকে সে বিচ করে দেয়। এদিকে ইন্দোনেশিয়ার স্টেট ইন্টেলিজেন্স এজেন্সি থেকে এজেন্ট এক্সেল তার টিম নিয়ে ইউএস এম্বাসিতে হাজির হয়। সে দাবি করতে থাকে নূর একজন পুলিশ অফিসার এবং ইন্দোনেশিয়া সরকারের অনুমতি ছাড়া কোনো সরকারি লোকের সাথে এইভাবে কথা বলার রাইট কারোরই নেই। কারণ নূর তাদের দেশের সিকিউরিটির প্রতি হুমকি হয়ে উঠতে পারে, তাই তার সাথে দেশের ফরেন মিনিস্ট্রিও উপস্থিত ছিল। এই পুরো পরিস্থিতি বুঝিয়ে দেয় যে নূর তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি। কিন্তু সিলভা তাদের মুখের উপরে সরাসরি না করে দেয়। অন্যদিকে মেডিকেল রুম থেকে খবর আসে যে নূরের উপরে দুজন ব্যক্তি হামলা করেছে, কিন্তু তাকে কেউ বাঁচাতে যাওয়ার আগেই সে নিজেই ওই দুজনকে মেরে শেষ করে দেয়। তারা তার উপরে ছুরি দিয়ে হামলা করে, সামান্য জখম করতে সক্ষম হলেও নিজের মারাত্মক ফাইটিং স্কিলের মাধ্যমে সে তাদের দুজনকে মেরে একদম ছাতু করে ফেলেছে। যাই হোক, সিকিউরিটি এবং সিআইএর লোকেরা সেই রুমে গিয়ে তাকে রক্তমাখা অবস্থায় দেখে পূর্বেই থো হয়ে যায়। এখানে তার ফাইটিং স্টাইল দেখে সিআর লোকেরা বুঝতে পারে যে নূর আসলে সাধারণ কোনো নিরীহ মানুষ নয়, বরং সে মারাত্মক স্কিল্ড এক কমব্যাট ফাইটার। তার ব্যাপারে আরেকটু ঘাটাঘাটি করার পর জানা যায় যে সে আসলে কোনো মামুলি পুলিশ অফিসার নয়, বরং সে এই দেশের স্পেশাল ফোর্সের একজন অফিসার। অন্যদিকে সিলভা এবং তার সঙ্গীরা যখন এক্সেলকে নূরের উপরে হওয়া এই হামলার ব্যাপারে জবাবদিহি করতে বলে, তারা কিছু না বলে সেখান থেকে চলে যায়। এবার নূরের সাথে আবারও সিআইয়ের কথা হলে সে তাদেরকে শর্ত দেয় যেন তারা আমাকে এখনই আমেরিকাগামী বিমানে তুলে দেয়। কেবল বিমানে ওঠার পরেই নূর শর্ত দেয় সে ওই হার্ড ড্রাইভের পাসওয়ার্ড তাদেরকে জানিয়ে দেবে। নূরের এই শর্তের পর সিআই অফিসাররা তাকে প্লেনে তুলে দিতে রাজি হয়। 22 মাইল দূরের এক এয়ারপোর্টে তাকে নিয়ে যাওয়ার দায়িত্ব এসে পড়ে সিলভা এবং তার টিমের কাঁধে। তারা সবাই প্রচুর অস্ত্রশস্ত্র নিয়ে নূরকে যথাযথ প্রোটেকশন দেওয়ার জন্য রেডি হয়, কারণ সবাই বুঝতে পারছিল যে এটা খুবই হাই রিস্ক মিশন হতে যাচ্ছে। ইন্দোনেশিয়ান সরকার একবার তাকে হত্যার চেষ্টা করেছে, তাই তারা আবারও অ্যাটাক করে বসতে পারে। তাই সিলভা তার পুরো টিম নিয়ে খুব সতর্কতার সাথে নূরকে গাড়িতে তুলে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। পথের মধ্যে গন্তব্যে পৌঁছানোর আগে নূর তাদের জানায়, ইন্দোনেশিয়ান সরকার আমার পুরো ফ্যামিলিকে শেষ করে দিয়েছে, আর তাই আমি তাদের বিরুদ্ধে গিয়ে আমেরিকার কাছে ইনফরমেশন সাপ্লাইয়ের জন্য রাজি হয়েছি। সে কথা বলতে বলতে মাঝে মাঝে থমকে যায়, যেন মনে পড়ছে সেই ভীষণ কষ্টগুলো, সেই শোকের দিনগুলো। তার চোখে ক্ষোভ, তীব্র বিষাদ আর প্রতিশোধের আগুন ছিল। এদিকে নূরকে যখন গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন উপরের আকাশে ড্রোনের সাহায্যে পুরো এলাকা নজরদারি করা হচ্ছিল। সিলভা এবং তার টিম পুরোপুরি প্রস্তুত ছিল। তাদের মনে ছিল যে কোনো মুহূর্তে ইন্দোনেশিয়ান সরকারের গুপ্তচর বা সেনারা আবারও আক্রমণ করতে পারে। সুতরাং সতর্কতার কোনো বিকল্প ছিল না। সিলভা নূরের দিকে তাকিয়ে মনে মনে ভাবছিল, সে কি একমাত্র এই কঠিন পরিস্থিতি সামলাতে পারবে, নাকি এই মিশন শেষ হয়ে যাবে এক ভয়ের মধ্যে। এতটা হুমকি, এতটা প্রতিকূলতা, সবকিছুই যেন তাদের পিছু ধাওয়া করছে। গাড়ি চলে যাওয়ার সাথে সাথে পুরো টিমের তীব্র উত্তেজনা, আতঙ্ক আর স্নায়ুচাপ এক হয়ে গিয়েছিল। কিন্তু তারা জানত একটাই পথ, বেঁচে থাকতে হলে এটি তাদের করতে হবে। কিন্তু হঠাৎ সিআইএর নজরে আসে এক ভয়ঙ্কর সিগন্যাল। ড্রোনের ক্যামেরা স্পষ্ট দেখায় নূরকে বহনকারী গাড়িটার ঠিক পিছনেই 6 থেকে 7টি মোটরসাইকেল ঝড়ের বেগে এগিয়ে আসছে তাদের দিকে। অফিসাররা তড়িঘড়ি করে সিলভার টিমকে সতর্ক করতে চায়, কিন্তু তার আগেই এক আততায়ী মোটরসাইকেল নিয়ে পাশে চলে আসে। অতর্কিতে সে গাড়ির জানালার ভেতরে ছুড়ে দেয় এক ভয়াল গ্রেনেড। ধ্বংসের মুহূর্ত। গ্রেনেডটি বিস্ফোরিত হয় তীব্র এক শব্দে। এক ঝলকে পেছনের অংশটা ছিন্নভিন্ন হয়ে যায়। লাল আগুনের শিখা গিলে খেতে থাকে গাড়িটাকে। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। গাড়ির ভেতরে এলিসার পাশেই বসেছিল এজেন্ট স্যাম। বিস্ফোরণের অভিঘাতে সে ছিটকে পড়ে যায় নিচে। তার সারা শরীর থেতলে যায় রাস্তায়।
আহত স্যাম যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নিঃশ্বাস নিতে থাকে। চোখে মুখে মৃত্যুর ছায়া। এই ভয়ানক বিস্ফোরণের পর বাকি মোটরসাইকেলগুলো থেকেও একে একে হামলাকারীরা নেমে আসে। তাদের লক্ষ্য একটাই, সিজিএম। তারা গুলি চালাতে শুরু করে একসাথে, এক প্রকার যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলে রাস্তাটাকে। কিন্তু সিলভা, উইলিয়াম আর এলিসা পিছিয়ে পড়ার লোক না। ওরাও বুক চিতিয়ে জবাব দেয় গুলির। একদিকে চারদিক থেকে গুলি আর বিস্ফোরণের আওয়াজ, অন্যদিকে রক্তাক্ত স্যাম পড়ে আছে রাস্তায়, চোখে অনিশ্চয়তা, ঠোঁটে চাপা আর্তনাদ। আর ঠিক এই সময়েই দূরে অন্ধকার অফিস ঘরের ভেতরে কেউ একজন নীরব দাঁড়িয়ে সবকিছু দেখছে পর্দায়। সে জানে কিছু একটা করতে হবে, কারণ সময় একদমই হাতে নেই। সিআইএ কর্মকর্তারা যেন অসহায় হয়ে পড়েছিল। কোনোভাবে তারা আর সাহায্য করতে পারছিল না, কারণ কারা যেন তাদের অফিসের সমস্ত ইলেকট্রিক সিগন্যাল একেবারে কেটে দিয়েছিল। ফলে একে একে বন্ধ হয়ে যেতে থাকে সব কম্পিউটার। অন্ধকারে ডুবে যায় কন্ট্রোল রুম। সিগন্যাল হারিয়ে তারা যেন অদৃশ্য এক গুহার মধ্যে আটকে পড়ে। তবে এখনও একটাই আশা, ড্রোনের অ্যাক্সেস এখনও তাদের হাতে রয়েছে। ড্রোন থেকে পাওয়া প্রতিটি তথ্যের মাধ্যমে তারা কোনোভাবে সিলভার টিমের সাথে যোগাযোগ রাখতে সক্ষম হয়। এদিকে সিলভার, সে থেমে থাকার মানুষ না। ততক্ষণে আরও কয়েকজন ভয়ঙ্কর হামলাকারীকে সে নিঃশব্দে খতম করে দিয়েছে। হঠাৎ একজন আততায়ী রকেট লঞ্চার নিয়ে হামলা চালায়। এক বিশাল বিস্ফোরণে সিলভারদের আরেকটি গাড়ি মুহূর্তেই আগুনে ছারখার হয়ে যায়। চারপাশ কেঁপে ওঠে, কিন্তু সে দেরি করে না। এক ঝাটকায় তাক করে সেই আততায়ীকে মাটিতে ফেলে দেয়, একটি নিঃশব্দ গর্জনের মতোই। ঠিক তখনই কন্ট্রোল রুম থেকে নির্দেশ আসে, সামনের দিকে থাকা একটি বিএমডব্লিউ গাড়িতে ওঠার। বাঁচার শেষ সুযোগ। সিলভার সে নির্দেশই উইলিয়ামকে জানায়। উইলিয়াম দৌড়ে গাড়ির দিকে যেতে থাকলে সে নিজের জীবন বাজি রেখে কাভার ফায়ার দিতে থাকে বন্ধু উইলিয়ামের জন্য। ঠিক সেই মুহূর্তে আরেকজন হামলাকারী চুপিসারে গাড়ির পেছনের দরজা খুলে ভেতরে থাকা নূরের দিকে আক্রমণ করে বসে। কিন্তু নূরও আর নরম নয়। আগেরবারের মতো এবারও সে এক প্রচণ্ড ফাইটিং স্কিলে সেই আক্রমণকারীকে নির্মমভাবে শেষ করে দেয়। এই সময় উইলিয়াম গাড়িটা নিয়ে পৌঁছে যায় কাছে। তারা আর দেরি না করে একে একে গাড়িতে উঠে পড়ে। সবার শরীর থেকে ঝরছে ঘাম, চোখে ভয় আর মুখে একটাই চিন্তা, বাঁচতে হবে। তবে তাদের পাশে পড়ে থাকা স্যাম, সে ছিল একেবারে মৃত্যুর মুখে। তার শরীর ভেঙে গিয়েছে, রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। তার চোখের দৃষ্টিতে একটা প্রশ্ন, আমি কি বাঁচব? আর বাকিরা চুপ, মনে মনে জানে সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আর এই ভয়াবহ অবস্থায় স্যামকে হসপিটালে নেওয়ার আর কোনো পথ খোলা ছিল না। শরীর ভেঙে পড়েছে, ভেতরের রক্তক্ষরণ থামানো অসম্ভব। তার মৃত্যু এখন শুধু সময়ের অপেক্ষা। আচমকা সামনে থেকে একটা এসইউভি গতি বাড়িয়ে এসে তাদের গাড়িটাকে সজোরে ধাক্কা দেয়। এক ভয়াবহ সংঘর্ষে তাদের গাড়ি রাস্তার পাশে ঘুরে দাঁড়িয়ে পড়ে। সবাই গাড়ি থেকে লাফিয়ে নামে। যুদ্ধের ময়দানে নামার প্রস্তুতি নেয় প্রত্যেকে। শুধু গোলাগুলি নয়, এটা যেন এক যুদ্ধ ঘোষণার মতোই শুরু হয়। চারপাশ থেকে আরও গানম্যান এসে পড়ে, আর মুহূর্তের মধ্যেই শুরু হয় এক ভয়ানক বন্দুকযুদ্ধ। এই লড়াইটা ছিল আগের যে কোনো সময়ের চেয়েও ভয়ানক, আরও বেশি ইন্টেন্স। আর তখনই একটি মুহূর্ত যেন স্থির হয়ে যায় সময়ের বুকে। আহত উইলিয়াম, যে অনেক আগেই বুঝে গিয়েছিল যে ওর সময় ফুরিয়ে এসেছে, তবুও সে হাল ছাড়েনি। সে আগেই নিজেকে পজিশনে নিয়ে গিয়েছিল, একটি নিঃশব্দ সিদ্ধান্তে। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করবে। তীব্র ব্যথা, রক্তক্ষরণ, কিছুই তাকে থামাতে পারে না। গায়ে গুলি লাগার পরেও সে আরও কিছুক্ষণ গুলি চালিয়ে বেশ কয়েকজন হামলাকারীকে মাটিতে ফেলে দেয়। সে জানত এই হয়তো তার শেষ লড়াই, তবুও সে বুক চিতিয়ে লড়ল, একজন সৈনিকের মতো, একাই এক বাহিনীর মতো। এবং অবশেষে একটি বুলেট এসে ঠিক তার হৃদয়ের উপর আঘাত হানে। এখনই ফিরে আসে সেই সুসংবাদ, রুমের ইলেকট্রিক সিগন্যাল আবার সক্রিয় হয়ে উঠেছে। অফিসাররা দ্রুত জানিয়ে দেয় একটা পুরনো রেস্টুরেন্টের পাশেই একটা সেফ হাউস আছে, যেখানে তারা নিরাপদে আশ্রয় নিতে পারবে। সিলভার দল পৌঁছে যায় সেই স্থানে। তাদের আদেশ দেওয়া হয় ভিতরে ঢুকে পড়ার। সবাই সেদিকে এগোতে থাকে, কিন্তু হঠাৎ সিলভার চোখ থেমে যায়। রেস্টুরেন্টের বাইরেই দাঁড়িয়ে আছে এক পরিচিত মুখ, এক্সেল। সিলভা এগিয়ে গিয়ে তার সঙ্গে কথা বলতে চাইলে এক্সেল সরাসরি জানিয়ে দেয়, যে কোনো মূল্যে আমাদের নূরকে দরকার। তার চোখে ধোঁয়াশা নয়, ছিল এক অদ্ভুত দৃঢ়তা। সিলভার কপালে ভাঁজ পড়ে। সে বুঝে যায় এই লড়াইয়ের শেষ এখনো আসেনি, বরং সত্যিকারের যুদ্ধ তো এখনই শুরু হলো। এক্সেল স্পষ্ট জানিয়ে দেয়, নূরকে পেতেই হবে। যে কোনো সীমা পেরিয়ে, যে কোনো মূল্য চুকিয়ে হলেও তারা তাকে দখলে আনবে। তবে সিলভা, সে মাথা নেড়ে সাফ জানিয়ে দেয়, নূরকে তোমাদের হাতে তুলে দেওয়ার প্রশ্নই আসে না। তার জন্য যদি যুদ্ধেই নামতে হয়, আমি রেডি। এই মুহূর্তেই দুজনের চোখে চোখ পড়ে, মুহূর্তটা থমকে যায়। শীতল দৃষ্টিতে এক্সেল ফিরে দা। সিলভা তখন ঘুরে রেস্টুরেন্টের দিকে হাঁটতে থাকে, কিন্তু হঠাৎ রেস্টুরেন্টের এক কোনায় চোখে পড়ে একটা চকচকে গ্রেনেড। টাইমিংটা এতটাই সূক্ষ্ম, এক মুহূর্ত দেরি মানেই মৃত্যু। সে দেরি করে না, ভেতরে থাকা দুজন নিরীহ মানুষকে ঝাঁপিয়ে পড়ে ধাক্কা দিয়ে বাইরে ঠেলে দেয়। ঠিক তারপরেই প্রচণ্ড বিস্ফোরণ। রেস্টুরেন্টের ভিতরটা মুহূর্তেই ছিন্নভিন্ন হয়ে যায়। টেবিল, দেয়াল, কাচ সব উড়ে যায়। সিলভা কোনোমতে নিজেকে বিস্ফোরণের আঘাত থেকে বাঁচাতে পারে, কিন্তু উইলিয়াম, সে রক্ষা পায় না। রক্তাক্ত দেহটা ধপ করে পড়ে যায় মেঝেতে। শরীরটা কেঁপে ওঠে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। তখন এলিসা ছুটে এসে ওকে জড়িয়ে ধরে।
কাপা হাতে বাইরে টেনে আনতে থাকে। কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। ঠিক সেই সময় রেস্টুরেন্টের ভেতরে ঢুকে পড়ে এক অচেনা মহিলা। চোখে আগুন, হাতে অস্ত্র। সে সরাসরি ঝাঁপিয়ে পড়ে সিলভার ওপরে। এত দ্রুত হামলা! সিলভা সামলে ওঠার আগেই তাদের মধ্যে শুরু হয়ে যায় ভয়াবহ এক ধস্তাধস্তি। ঘরের ভেতর যেন মরণপণ এক লড়াইয়ের মঞ্চ তৈরি হয়। ঘুষি, লাঠি, ছোড়া, চেয়ার সব ব্যবহার হচ্ছে। এই মেয়ে হয়তো এক্সেলের দলেরই কেউ, একটা এজেন্ট যার কাজ হত্যা করা। কিন্তু সিলভা তো আর সাধারণ কেউ না। চোখে আগুন জেলে সে লড়ে যায় শেষ মুহূর্ত পর্যন্ত। ফাইনালি এক সুযোগে সে অস্ত্র বের করে। এক গুলিতে সেই মেয়েকে শেষ করে দেয়। এক নিঃশ্বাসে থেমে যায় পুরো ঘরটা। শুধু সিলভার কাঁপতে থাকা বুক থেকে বেরিয়ে আসে গা নিঃশ্বাস। লড়াইটা এখনো শেষ হয়নি। কিন্তু ঠিক তখনই রেস্টুরেন্টের সেই ধ্বংসস্তূপের বাইরে থেকে আবার শুরু হয় গোলাগুলি। নতুন একদল সশস্ত্র মানুষ ঘিরে ধরে এলাকা। প্রতিটি পদক্ষেপেই যেন এক একটা মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়িয়েছিল তাদের সামনে। তাদের লক্ষ্য একটাই, নূর। সিলভা আর দেরি করে না। সে নিজের অস্ত্র উঁচিয়ে গর্জে ওঠে। বুলেটের জবাব বুলেটেই দেয়। একজন করে হামলাকারীদের মাটিতে ফেলে দিতে থাকে। অবশেষে কিছুটা ক্লিয়ার হওয়ার পর তারা নূর, এলিসা এবং আহত উইলিয়ামকে নিয়ে গাড়িতে উঠে পড়ে। গন্তব্য এয়ারপোর্ট। সেখান থেকেই বেরিয়ে যাবার প্ল্যান। গাড়ি ছুটে চলছে দ্রুত গতিতে। তবে সেই স্বস্তি বেশি সময় স্থায়ী হয় না। একটু পরেই আচমকা সামনে থেকে একটা এসইউভি গতি বাড়িয়ে এসে তাদের গাড়িটাকে সজোরে ধাক্কা দেয়। এক ভয়াবহ সংঘর্ষে তাদের গাড়ি রাস্তার পাশে ঘুরে দাঁড়িয়ে পড়ে। সবাই গাড়ি থেকে লাফিয়ে নামে। যুদ্ধের ময়দানে নামার প্রস্তুতি নেয় প্রত্যেকে। শুধু গোলাগুলি নয়, এটা যেন এক যুদ্ধ ঘোষণার মতোই শুরু হয়। চারপাশ থেকে আরও গানম্যান এসে পড়ে। আর মুহূর্তের মধ্যেই শুরু হয় এক ভয়ানক বন্দুকযুদ্ধ। এই লড়াইটা ছিল আগের যে কোনো সময়ের চেয়েও ভয়ানক, আরও বেশি ইন্টেন্স। আর তখনই একটি মুহূর্ত যেন স্থির হয়ে যায় সময়ের বুকে। আহত উইলিয়াম, যে অনেক আগেই বুঝে গিয়েছিল যে ওর সময় ফুরিয়ে এসেছে, তবুও সে হাল ছাড়েনি। সে আগেই নিজেকে পজিশনে নিয়ে গিয়েছিল একটি নিঃশব্দ সিদ্ধান্তে। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করবে। তীব্র ব্যথা, রক্তক্ষরণ কিছুই তাকে থামাতে পারে না। গায়ে গুলি লাগার পরেও সে আরও কিছুক্ষণ গুলি চালিয়ে বেশ কয়েকজন হামলাকারীকে মাটিতে ফেলে দেয়। সে জানত এই হয়তো তার শেষ লড়াই। তবুও সে বুক চিতিয়ে লড়ল, একজন সৈনিকের মতো, একাই এক বাহিনীর মতো। এবং অবশেষে একটি বুলেট এসে ঠিক তার হৃদয়ের উপর আঘাত হানে। তার দেহটা ধীরে ধীরে জমে যায়। হাত থেকে পড়ে যায় অস্ত্র। উইলিয়ামের নিঃশ্বাস থেমে যায়। কিন্তু ওর চোখে ছিল শান্তি, কারণ সে জানত ওর মৃত্যু বৃথা হয়নি। পুরো দলে তখন বেঁচে আছে কেবলমাত্র এলিস আর সিলভা। তাদের সামনে এখন একটাই লক্ষ্য, নূরকে নিরাপদে পৌঁছানো। কমান্ডার বিশপ কণ্ঠে গম্ভীর আদেশ দিয়ে জানিয়ে দেয়, তোমরা নূরকে সঙ্গে নিয়ে এই বিল্ডিংটার ভিতর দিয়ে যাও। ওটাই এখন সবচেয়ে নিরাপদ পথ। আদেশ শুনে সিলভা আর এলিস কোনো প্রশ্ন করে না। তারা নূরকে নিয়ে ওই পুরনো ভবনের ভিতরে ঢুকে পড়ে। কিন্তু কয়েক পা এগিয়েই শুরু হয় এক অবর্ণনীয় অনুশোচনা। ভুল হয়েছিল, ভয়ঙ্কর ভুল। তারা বুঝতে পারে ওই বিল্ডিংটার ভিতর আগে থেকেই ওয়াত পেতেছিল এক্সেল আর তার দল। ছদ্মঘাতকের মতো চারপাশে ছড়িয়েছিল মৃত্যুর ফাঁদ। সামনেই হঠাৎ সিলভা আর এলিস চোখে পড়ে একটা ঝলমলে গ্রেনেড। আর বুঝতে না বুঝতেই পিছন ফিরে দৌড়ানো শুরু করে তারা। কিন্তু সময় খুব বেশি ছিল না। দুটো গ্রেনেড মুহূর্তের মধ্যে বিস্ফোরিত হয়। চারপাশটা যেন জ্বলে ওঠে, কেঁপে ওঠে ভবনটার ভিতর। এই মিশনের শুরু থেকেই প্রতিটি কোণায়, প্রতিটি মুহূর্তে যেন মৃত্যু লুকিয়েছিল গ্রেনেড আর গুলির মুখোশ পরে। সিলভা আর এলিস তখন নূরকে নিয়ে পিছনের দিকে সরে যেতে শুরু করে। কিন্তু এখানেও শান্তি ছিল না। আবার হামলা। ভবন কেঁপে ওঠে বিস্ফোরণের দমকে। বুলেটের শব্দ আর আর্তনাদ ছাপিয়ে তাদের উপর আরও একদল অস্ত্রধারী ঝাঁপিয়ে পড়ে। এই প্রচণ্ড গোলাগুলির মাঝেই সিলভা আর এলিস একে অপর থেকে আলাদা হয়ে পড়ে। চারপাশে ধোঁয়া আর চিৎকার। শুধু চোখে পড়ে ছায়ামূর্তির মতো দৌড়ে আসা শত্রুদের অবয়ব। তারা কেউ থামে না। একদিকে সিলভা, অন্যদিকে এলিস এলোপাথারি গুলি চালিয়ে প্রতিপক্ষের একের পর এক লোককে মাটিতে ফেলে দিতে থাকে। প্রতিটি গুলির সঙ্গে মিশে থাকে বেঁচে থাকার এক নিঃশ্বাস আর হারিয়ে যাওয়ার এক শ্বাসরুদ্ধকারী ভয়। ভবনের করিডোর পেরিয়ে কিছু দূর এগিয়ে যেতেই এলিস হঠাৎ থমকে দাঁড়ায়। তার চোখ আটকে যায় এক কোণায় কাঁপতে থাকা একটি ছোট্ট শিশুর উপর। ভয়ার্ত চোখে তাকিয়ে আছে ওটা। চারপাশে গুলির শব্দে কাঁপছে সারা ভবন। আর ঠিক তখনই এলিস সিদ্ধান্ত নেয় সে এই শিশুকে যে কোনো মূল্যে বাঁচাবে। সে দৌড়ে গিয়ে শিশুটিকে কোলে তুলে নেয় আর বাইরে বেরিয়ে যাওয়ার পথ খুঁজতে থাকে। কিন্তু তখনই আরেক দফা গুলির শব্দে গমগম করতে থাকে ভবন। এলিসের হাতে থাকা পিস্তল তখন খালি হয়ে গেছে। শেষ গুলিটাও আগেই ছুঁড়ে ফেলেছে সে। ওদিকে সিলভা তখন একা একা ভবনের রুমে রুমে ঢুকে প্রতিটি কোণ থেকে হঠাৎ বেরিয়ে আসা ঘাতকদের সঙ্গে লড়ছে। প্রচণ্ড গোলাগুলি হচ্ছে, কিন্তু তার শরীরে একটিও আঁচড় পড়েনি। হ্যাঁ, সে তো নায়ক। আর এই মুহূর্তে সে যেন এক যুদ্ধ দেবতা। যতক্ষণ শত্রুরা আসছে ততক্ষণ সিলভার হাতে ধ্বংস অনিবার্য। তবু একসময় ভেতরের এক অদৃশ্য কাঁপুনি সে টের পায়। সে বুঝতে পারে এলিস কোথাও একটা আটকা পড়েছে। হয়তো কোনো রুমে গুলির মুখে কোণঠাসা হয়ে গেছে সে। সিলভার চোখে তখন ভেসে ওঠে এলিসের মুখ। তার কণ্ঠে ফিরে আসে অস্থিরতা। সে এগিয়ে আসতে চাইলে
কমান্ডার বিশপ রেডিওতে স্পষ্ট আদেশ দেয়, নূরকে সঙ্গে নিয়ে এই বিল্ডিং থেকে এখনই বেরিয়ে এসো, এটাই সর্বোচ্চ অগ্রাধিকার। কিন্তু সিলভা থেমে যায়, চোখে এক ধরনের অবিচল সংকল্প। সে এলিসকে রেখে কিছুতেই বেরিয়ে যাবে না। এই যুদ্ধ শুধুই আদেশ মানার জন্য নয়, এই যুদ্ধ মানুষের জন্য, বন্ধুত্বের জন্য, বিশ্বাসের জন্য। সে এবার নূরের দিকে ফিরে তাকায় আর নিজের একটি পিস্তল তুলে দেয় তার হাতে। তুই আমার সঙ্গে চল, আমাদের এলিসকে ফিরিয়ে আনতেই হবে। নূরের চোখে প্রথমে ভয় ছিল, কিন্তু সিলভার কণ্ঠে যে দিতা, তা কোনো কমান্ড নয়, একটা ভরসা। নূর মাথা নাড়ে, রাজি হয়ে যায়। এই দুই যোদ্ধা, একজন অভিজ্ঞ, আরেকজন সাহসী কিশোরী, এগিয়ে যেতে শুরু করে ভবনের গহীনে। আর এরপর তারা ধীরে ধীরে এক এক করে আবার শত্রুদের শেষ করতে শুরু করে। কোনো কথার দরকার পড়ে না, চোখের ভাষাই যথেষ্ট। এই মুহূর্তে তাদের সামনে একটাই লক্ষ্য, এলিসকে ফিরিয়ে আনা। এইবার নূরের ফাইটিং একটা আলাদা স্তরের ছিল। একটু আগেও যে মেয়েটা জীবন বাঁচিয়ে পালাচ্ছিল, এখন সে যেন হয়ে উঠেছে এক অপরাজেয় ছায়াযোদ্ধা। গুলির শব্দ আর ধোঁয়ায় যখন চারদিক থমথমে, তখনই সে হঠাৎ অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে দুজন শত্রুর উপর, হ্যান্ড টু হ্যান্ড কমব্যাটে। সে যেভাবে কুপোকাত করে দেয় তাদের, তা যেন সিনেমার পর্দা ছুঁয়ে আসা এক বাস্তব যুদ্ধের দৃশ্য। সিলভা আর নূর এভাবেই এগিয়ে যেতে থাকে ভবনের ভেতরে, পা ফেলার প্রতিটা শব্দেই টানটান উত্তেজনা। ঠিক এমন সময় একটা রুম থেকে এক্সেল সিলভার সঙ্গে কথা বলা শুরু করে। তার কণ্ঠে বিষ, মিষ্টি প্রলোভনের আড়ালে গভীর ফাঁদ পাতা। সিলভা, নূরকে আমাদের হাতে তুলে দাও, তোমার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। কিন্তু সিলভার চোখে একটুও নড়াচড়া নেই, তার চোখে একটাই উত্তর, না, সে কারোর হাতে নূরকে তুলে দেবে না, যে কোনো মূল্যেই হোক। ওদিকে অন্যদিকে এলিস তখনও সেই বন্দি রুমে আটকে, কিন্তু সে শুধু অপেক্ষা করছিল না, দরজার সামনে চতুরভাবে গ্রেনেড সেট করে রেখেছিল। দরজা খুললেই মৃত্যু। আর তাই যখন দুইজন শত্রু সেই রুমের সামনে এসে দরজা ঠেলে, ঠিক তখনই প্রচণ্ড বিস্ফোরণে তারা মুহূর্তেই ছিন্নভিন্ন হয়ে পড়ে। কিন্তু এরপরই এলিসের মুখে তীব্র অস্থিরতা ছড়িয়ে পড়ে। সে জানত এটাই ছিল তার শেষ গ্রেনেড, এখন তার হাতে কিছুই নেই। আর সে রুমের কোণে দাঁড়িয়ে থাকে এক অসহায় অথচ দ্বিভঙ্গিতে। ঠিক তখনই সামনে অন্ধকার চিরে যেন উঠে আসে এক যমদূতের মতো পুরুষ, এক ইন্দোনেশিয়ান ঘাতক, চোখে ভয়াল দৃষ্টি, চলনে মৃত্যুর বার্তা। এলিসের চোখে তখন ভয় আর সাহস একসঙ্গে খেলা করতে থাকে। সে জানে এই লড়াই তাকে একাই লড়তে হবে। এলিস যা করছিল তা ছিল এক অভিনয়, অথচ তার হাতের ভাঙা কাচের টুকরোই ছিল তার আসল অস্ত্র। লোকটা তার দিকে এগিয়ে আসতেই এক মুহূর্তে সে তাকে ঝাঁপিয়ে পড়ে সেই কাচের টুকরো দিয়ে। কিন্তু যেই না সে আক্রমণ করে, লোকটাও মোকাবিলা করতে শুরু করে, তাকে এমনভাবে মারধর করতে থাকে যেন তার জীবনকে শেষ করতে চায়। কিন্তু শেষ পর্যন্ত লোকটাকে গলা চিপে ধরলে এলিস বুঝতে পারে এটাই তার শেষ মুহূর্ত। তখনই এক অবিশ্বাস্যভাবে নূর এসে উপস্থিত হয়। সে এক ঝাঁক গুলি করে লোকটাকে মারতে সক্ষম হয় এবং এলিসের জীবন বাঁচিয়ে ফেলে। তবে এই মারামারি শেষ হতে না হতে সিলভা দ্রুত তাদেরকে গাড়িতে উঠিয়ে আবারও এয়ারপোর্টের দিকে রওনা হয়। এবার তাদের সামনে ছিল এক দুঃসহ পথ, একটা 22 মাইলের রাস্তা, যা যেন মনে হচ্ছিল অন্তহীন 2000 মাইলের মতো। তবে সিলভা জানত তাদের পৌঁছাতে হবে খুব দ্রুত, কেননা নূরের বিমানের টেক অফ খুব শিগগিরই। আর অপারেশন কন্ট্রোল রুম থেকে বিশপ বারবার তাদের তাগিদ দিচ্ছিল। সিলভা তার গাড়ি প্রচণ্ড গতিতে চালাচ্ছিল, কিন্তু হঠাৎই পথের মাঝে একটা গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে তার গাড়িটা ব্রেক চাপতে বাধ্য হয়। আর সেই দাঁড়িয়ে থাকা গাড়িটাতেই বসেছিল এক্সেল। তাকে চোখে দেখেই সিলভা মুহূর্তে বিষয়টা বুঝে ফেলে। সে দ্রুত বিশপকে জানিয়ে দেয়, এখন যদি সে এক্সেলের মুখোমুখি হয় তাহলে নূরকে প্লেনে তোলা আর সম্ভব হবে না, কারণ এখানে এসে লড়াই করতে গেলে অমূল্য সময় অপচয় হবে, আর তাতে এই পুরো মিশনটাই ব্যর্থ হতে পারে। এই কথা শুনেই বিশপ আর সময় নষ্ট না করে সরাসরি অপারেশন কন্ট্রোল রুমকে নির্দেশ দেয় ড্রোন স্ট্রাইক চালাতে। পরক্ষণেই একটি মিসাইল ছুটে এসে এক্সেল সহ পুরো গাড়িটাকে বিস্ফোরণে উড়িয়ে দিয়ে ধুলোয় মিশিয়ে দেয়। এই ধ্বংসের পর পুরো রাস্তা হয়ে যায় একেবারে নীরব ও ফাঁকা। সেই সুযোগে সিলভা, এলিস আর নূর অবশেষে পৌঁছে যায় এয়ারপোর্টে। এয়ারপোর্টে পৌঁছেই নূরকে নেওয়া হয় সিকিউরিটি চেকআপে। সবকিছু ঠিক থাকলে সিলভা তার কাছ থেকে জেনে নেয় ওই হার্ড ড্রাইভের পাসওয়ার্ড জানার পরেই তাকে পাঠিয়ে দেওয়া হয় অপারেশন কন্ট্রোল রুমে। তারা সেই পাসওয়ার্ড ব্যবহার করে ড্রাইভটা খুলতে সক্ষম হয়। আর ড্রাইভের ভিতরে ছিল এক ভয়ানক গোপন তথ্য। ড্রাইভে মোট 5টি ভিন্ন ভিন্ন জায়গার উল্লেখ ছিল, যেখানে লুকানো ছিল মারণঘাতী সিজিয়াম। এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার পরই নূরকে তাদের বিমানে উঠতে দেওয়া হয়। তার সাথে একই বিমানে এলিসা উঠতে থাকে, কারণ সে দেশে ফিরে যেতে চায়, তাকে মেয়ে দেখতে হবে। এবং মনে হচ্ছিল এখন সবকিছু ঠিকঠাক, শান্তি এসেছে, সবকিছু যেন ভালোভাবে শেষ হয়ে গেল। ঠিক তখনই প্লেনে ওঠার আগ মুহূর্তে নূর সিলভাকে বলে, তোমার মাদারকে আমার পক্ষ থেকে হ্যালো বলে দিও। এই কথা শুনে সিলভা পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ মাদার ছিল অপারেশন কন্ট্রোলার বিশপের ছদ্মনাম এবং সিলভার ছদ্মনাম ছিল চাইল্ড ওয়ান।
কিন্তু নূর কিভাবে জানল এই কথা? সে প্রশ্নের উত্তর না পেয়েই ততক্ষণে প্লেন টেক অফ করে ফেলে। এদিকে সিলভা আর বেশি মাথা না ঘামিয়ে এয়ারপোর্ট থেকে ফেরার জন্য রওনা হয়ে যায়। কিন্তু অন্যদিকে সিআইএ কন্ট্রোল রুমে ঘটতে থাকে এক ভয়াবহ কাণ্ড। নূরের কাছ থেকে পাসওয়ার্ড পেয়ে ড্রাইভ সফলভাবে ওপেন করা গা। কিছুক্ষণ পর সেই রুমের সমস্ত কম্পিউটারে একটি ভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করে। রাশিয়ান কোডে লেখা সেই ভাইরাসটা পূর্ববর্তী সিস্টেমগুলোকে দখল নিতে থাকে। আর কিছুক্ষণ পর সবগুলো কম্পিউটার হ্যাক হয়ে যায়। তাতে ভেসে ওঠে রাশিয়ান লেখাসহ কিছু ছবি। এবার যখন তারা ওই ইনফরমেশনগুলো ডিকোড করে, বিশপ যা বুঝতে পারে তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। কারণ এতক্ষণ ধরে সিআইএ এজেন্টদের প্রাণের বিনিময়ে যে নূরকে তারা প্রোটেক্ট করছিল, সে আসলে একজন রাশিয়ান এজেন্ট। ভাইরে ভাই, শেষ মুহূর্তে যে এত বড় টুইস্ট আসবে তা আমি একেবারেই আশা করিনি। যেমন প্রায় 1.5 বছর আগে সিআইএ টিম যে 18 বছরের ছেলেটাকে মেরেছিল, সে ছিল একজন রাশিয়ান হাই র্যাঙ্ক অফিসারের ছেলে। তাহলে ওই হত্যার প্রতিশোধ নিতেই সিআইএ টিমকে খতম করার জন্য নূরকে এই মিশনে পাঠানো হয়েছিল। এই কারণে মুভির পুরোটা জুড়ে আমরা দেখেছি রাশিয়ান এক প্লেন নূরের উপর নজর রাখছে। আর এখান থেকেই ধারণা করা যায় এলিসকে হয়তো নূর প্লেনের মাঝেই খতম করে ফেলবে। এছাড়া প্লেন চেক অফ করার কিছুক্ষণ পরেই পাইলট মেডে মেডে বলে চিৎকার শুরু করে দেয়। অর্থাৎ ইতিমধ্যে নূর হয়তো সেই প্লেনের কন্ট্রোল নিয়ে নিয়েছে। অন্যদিকে কন্ট্রোল রুমে বসে থাকা পুরো টিমটাকেও যেন কেউ এসে গুলি করে দেয়। অর্থাৎ এই পুরো টিমের মধ্যে এখন কেবলই বাকি থাকে সিলভা। আর এখানে মজার ব্যাপার হলো ওই ছেলেটার উপর ট্রিগার, কিন্তু সিলভা সেই ট্রিগারটাকে টেনেছিল। তার মানে বোঝাই যাচ্ছে হয়তো নূর কিংবা অন্য কোনো রাশিয়ান এজেন্ট আবারও তাকে খতম করতে আসবে এবং সিলভা তার সঙ্গীদের বিরুদ্ধে এই ষড়যন্ত্রের কঠিন প্রতিশোধ নেওয়ার শপথ করে। অর্থাৎ এই মুভির পর একটা সেকেন্ড পার্ট আসবে, তা তো তোমরা বুঝতেই পারছো। এখন সেই পার্ট রিলিজ হওয়ার পরেই তার এক্সপ্লেনেশন নিয়েও হাজির হয়ে যাব এই চ্যানেলে। তাহলে সেই পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে। শেষে এসে এই মুহূর্তে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই একসাথে কাটানো এই সময়গুলো আপনারা যারা এখানে আছেন তাদের সবার সঙ্গেই। আপনারা যদি এই গল্পে ডুবে যান, আমার প্রতিটি শব্দে অনুভূতি অনুভব করেন, সেটা আমাদের সবার জন্য একটা বড় অর্জন। ভালো লাগা এবং ভালোবাসা যে কিভাবে একটা গল্পকে জীবন্ত করে তোলে সেটা এই মুহূর্তে আরও পরিষ্কারভাবে বুঝতে পারছি। আমার কষ্ট, সংগ্রাম এবং অভিজ্ঞতা এই সব কিছুই যেন আমাদের গল্পের মধ্যে সামিল হয়ে গেছে। তবে মনে রাখতে হবে, গল্পের শেষ হয় কিন্তু তার প্রভাব আমাদের মাঝে থেকেই যায়। এটি হয়তো শেষ হচ্ছে কিন্তু নতুন কিছু শুরু হওয়ার ঠিক মুহূর্ত। তাই আমরা যারা এই জার্নিটা একসাথে চলেছি তাদের সবাইকে হৃদয় থেকে ধন্যবাদ জানাই। আপনারা যখনই চান আবারও একসাথে মিলিত হব। যতটা সম্ভব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করুন। বিদায়, তবে খুব শীঘ্রই আবার দেখা হবে।